দেখুন, আদালতে আজকে যা হয়েছে তা আনপ্রেসিডেন্টেড। আমরা আমাদের জীবনকালে কখনো দেখিনি, প্র্যাকটিসের জীবনে যারা আমাদের সিনিয়র তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম, তারাও তাদের প্র্যাকটিসের জীবনে এরকম ওকালতির জীবনে কখনো এরকম দেখেছেন বলে তারা মনে করতে পারছেন না। অনেক সাধারণ মানুষ জানতে চেয়েছেন যে গোটা এপিসোডটা, তোমরা আইনজীবী, তোমরা যেমনভাবে দেখছো, আমাদেরকে তোমরা বুঝিয়ে বলো যে গোটা এপিসোডটা আসলে কি হয়েছে। এই গোটা এপিসোডটা আসলে যা হয়েছে তা ভয়ঙ্কর এক চিত্র, তা হাইকোর্টের মধ্যেকারের ভিতরকারে চলতে থাকা এক ভয়ঙ্কর চিত্র রাজ্যবাসীর গোটা দেশের সামনে চলে এসছে। ঘটনার সূত্রপাত গতকাল থেকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি রায় দেন, তিনি একটি রায় দিয়ে একটি মামলার তদন্তভার তিনি সিবিআই এর হাতে তুলে দেন। এখন স্বাভাবিকভাবে সিবিআই এর হাতে যখন মামলার তদন্তভার তুলে দেন, তারপরেই স্টেট গিয়ে সাথে সাথে মানে কয়েক মিনিটের মধ্যে স্টেট গিয়ে সাথে সাথে ডিভিশন বেঞ্চের সামনে এই মামলাটিকে অ্যাপিল ফাইল না করে, মানে আমি খুব টেকনিক্যাল শব্দ ব্যবহার করব না, যাতে সহজ ভাষায় আপনাদেরকে বোঝানো যায় আমি সেটুকু বোঝাতে পারি। অর্থাৎ একটা মামলা তো আগে কাগজপত্র দিয়ে সব কিছু দিয়ে ফাইল করতে হয়, সেটা ফাইল না করি মৌখিকভাবে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের সামনে তারা এই বিষয়টিকে মেনশন করে তুলে ধরেন যে আমরা এরকম একটি মামলা চলছিল, সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এর অর্ডার দিয়ে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। এবং অদ্ভুতভাবে ডিভিশন বেঞ্চ কোনো অ্যাপিল ফাইল না হওয়া সত্ত্বেও মৌখিকভাবে যা শুনলেন তার ভিত্তিতে সিবিআই এর যে তদন্ত, সেই সিবিআই এর তদন্তের উপরে তিনি স্টে দিয়ে দিলেন, অর্থাৎ স্থগিতাদেশ জারি করে দিলেন। এখানে অনেকে প্রশ্ন করেছেন যে এটা কখনো আমরা দেখেছি কিনা। বিশ্বাস করুন, আমরা কখনো এটা দেখিনি। বরঞ্চ আমরা যখন কোনো অ্যাপিল করতে যাই, মানে আমরা যখন অ্যাপিল করতে যাই, তখন সেই অ্যাপিল কার্যত স্বাভাবিকভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হয়। রিট পিটিশন যেমনভাবে পড়া হয়, অ্যাপিলও খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হয় যে তাতে কোনো ভুল ত্রুটি ইত্যাদি ইত্যাদি আছে কিনা। এটা আমাদের কাছেও সত্যি আশ্চর্যের যে একটি অ্যাপিল সেটা লিখিতভাবে ফাইল না হয়েও ডিভিশন বেঞ্চে গিয়ে কী করে স্টে হয়ে গেল, এটাও আমাদের কাছে একটা নতুন শিক্ষণীয় বিষয়। এক নম্বর কথা। দু নম্বর কথা, এই গোটা বিষয়টি যখন ডিভিশন বেঞ্চের সামনে যায়, ডিভিশন বেঞ্চ একটি নির্দিষ্ট টাইম বেঁধে দেয় যে বিকেল 4:30-র মধ্যে আমি তোমাদেরকে অ্যাপিলটা ফাইল করবার সময় দিচ্ছি, কিন্তু অদ্ভুতভাবে তার আগে অর্ডার দিয়ে দেওয়া হয়। তার মানে আপনি মামলা ফাইল করবেন বিকেল 4:30-র সময়, কিন্তু আপনি অর্ডার পেয়ে গেলেন বিকাল 3:30-র সময়। এই সামগ্রিকভাবে ঘটনাটি আজকে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে আসে, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত, মানে 17 নম্বর কোর্টে কার্যত, মানে বোমা বিস্ফোরণ বললে হয়তো কম বলা হবে। তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্ষিপ্ত হয়ে উঠবার পরে তিনি যা যা কথা বললেন তা শুনে গোটা রাজ্যের সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ যারা আদালতের ওপর ভরসা রাখেন, তাদের কার্যত রাতের ঘুম উড়ে গেছেন। তিনি বললেন, বিচারপতি সৌমেন সেন, আমি অর্ডারের যা যা বলা আছে আমি সেই অর্ডারগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তিনি প্রথমে বললেন যে বিচারপতি সৌমেন সেন, যিনি ডিভিশন বেঞ্চে এই স্টেটা করে দিলেন, মৌখিকভাবে শুনেই যিনি স্থগিতাদেশ দিয়ে দিলেন, তিনি নাকি বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে পাঠিয়েছিলেন তার চেম্বারে। তিনি ডেকে পাঠিয়ে 3টি কথা বলেছেন। এক, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার একটি রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে যেন ডিস্টার্ব না করা হয়। 2, অভিষেক ব্যানার্জির মামলা চলার সময় যাতে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়। 3, অমৃতা সিনহার কাছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে 2টো পিটিশন আছে সেই 2টো পিটিশন যাতে ডিসমিস করে দেওয়া হয়। দেখুন, আমি যা বলছি আপনাদের কাছে, আমি কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার, সেই অর্ডার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি সেই অর্ডারটাকে কোট আনকোট করে আপনাদের সামনে তুলে ধরছি। মানে আনপ্রেসিডেন্টেড বলছিলাম আপনাদের কাছে, মানে ভাবনা চিন্তার বাইরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দাবি করছেন, দাবি বলতে তিনি অর্ডারে যা লিখছেন, যে বিচারপতি সৌমেন সেন তিনি অমৃতা সিনহাকে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে যেন ডিস্টার্ব না করা হয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 1-2 মাস ধরে বিচারপতি অমৃতা সিনহা, তার হাজব্যান্ড, তিনিও প্র্যাকটিসিং অ্যাডভোকেট, তাকে সিআইডি ডেকে বারংবার জেরার মাধ্যমে কিন্তু বারংবার হ্যারাস করেছে। এই খবরও কিন্তু সংবাদ মাধ্যমে সাধারণ মানুষের সামনে এসছে। এটা যেমন একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায়তে বলছেন,
I do not know how a judge being Justice Soumen Sen, who is under an order of transfer for last more than 2 years, is acting here as a judge. অর্থাৎ জাস্টিস বিচারপতি সৌমেন সেনের যে ট্রান্সফার অর্ডার, তার যে বদলি হওয়ার নির্দেশ উড়িষ্যা হাইকোর্টে, সেই নির্দেশ নাকি চলে এসছে 2021 সালে। অথচ কোনো এক অদৃশ্য হাতের সাপোর্টে বিচারপতি সৌমেন সেন নাকি এখনও কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজ করছেন। তাকে যে বদলির যে ট্রান্সফারের যে নির্দেশিকা এসছে, সেই নির্দেশিকাকে নাকি মান্যতা দেওয়া হচ্ছে না। একবারের জন্য ভাবুন, এই সব শুনে সাধারণ মানুষ যারা বিচারের ওপর আস্থা রাখেন, যারা আদালতের ওপর আস্থা রাখেন, যারা ওই লাল বাড়ির ওপর আস্থা রাখেন, তাদের মনে কি প্রভাব গিয়ে পড়বে। দেখুন, এটা প্রথম নয়, আমি বিচারপতির নাম বলবো না, এর আগেও আমাদের নিশ্চয়ই মনে আছে নারদ স্টিং কাণ্ডের সময়, নারদ ঘুষকাণ্ডের সময়তে ববি হাকিমের একটি মামলায় একজন বিচারপতি পত্রপাঠ খারিজ করে দিচ্ছিলেন, যে ববি হাকিম নির্দোষ বলে খারিজ করে দিচ্ছিলেন। সেই সময়তে কংগ্রেস নেতা এবং প্রবীণ আইনজীবী, সিনিয়র আইনজীবী অরুণাভ ঘোষ সেই মামলায় দাঁড়িয়ে উঠে বলেন যে আপনার সাথে ববি হাকিমের গোপন সম্পর্ক আছে, তাই জন্য আপনার উচিত এই মামলা থেকে সরে দাঁড়ানো। আপনি ববি হাকিমের মামলাতে সরে দাঁড়ান, আপনি ববি হাকিমকে এইভাবে ছেড়ে দিতে পারেন না। এবং সত্যি কিন্তু পরবর্তীকালে তিনি সেই মামলা থেকে সরে দাঁড়ান। অর্থাৎ এমন কিছু অপ্রীতিকর ঘটনা কিন্তু এর আগেও আমাদের চোখের সামনে এসছে, কিন্তু এমন ঘটনা আমরা সচরাচর কখনো দেখিনি। আর এর বাইরে 17 নম্বর কোর্টে আমরা যারা ছিলাম, যারা এই সামগ্রিকভাবে যা দেখেছি গোটা চিত্র, যদিও বা সেই পার্টটুকু অর্ডারে নেই, কিন্তু যা শুনেছি আপনাদেরকে বলতে পারি, অ্যাডভোকেট জেনারেল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের যে কথোপকথন, সেই কথোপকথন দুটি সাংবিধানিক চেয়ারের মধ্যে কথোপকথন, এটা মানতে খুবই অস্বস্তি লাগে আমাদের। তার কারণ একটা সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বলে উঠলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে যে আপনি লোকসভার টিকিটে ভোটে দাঁড়াবেন অমুক এক রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং সামগ্রিকভাবে যে জায়গায় গিয়ে সবটা দাঁড়াচ্ছে আস্তে আস্তে, তাতে কিন্তু সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা, বিচার ব্যবস্থার প্রতি যে শ্রদ্ধা, বিচার ব্যবস্থার প্রতি যে ভালোবাসা, তা কিন্তু বারবার কিন্তু ঠোকা খাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। 2 নাম্বার কথা, গণতন্ত্রের একটি প্রাথমিক শর্ত, মানে গণতন্ত্রের প্রাথমিকভাবে 3টি স্তম্ভ বা 4টি স্তম্ভকে যদি আমরা ধরি, যে আইনসভা, বিচার ব্যবস্থা, এক্সিকিউটিভ এবং তার সাথে সাথে মিডিয়া অর্থাৎ সংবাদ মাধ্যম, সেখানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা যদি না স্বাধীনভাবে কাজ করতে পারে, বিচার ব্যবস্থা যদি কারুর অঙ্গুলি হেলনে কাজ করতে থাকে, বিচার ব্যবস্থার উপরে কারুর যদি প্রভাব থাকে, যে কাজ তৃণমূল কংগ্রেসের সরকার শেষ কয়েক বছর ধরে কলকাতা হাইকোর্টে করতে চাইছে, কখনো জাস্টিস মান্থা, বিচারপতি মান্থার কোর্টকে বয়কট করে দেওয়া, জাস্টিস মান্থার বাড়ির পাড়ায় সেখানে জাস্টিস মান্থার নামে পোস্টারিং করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শালিকার ছবি দিয়ে, পরবর্তীকালে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার এজলাসকে বয়কট করা, তার এজলাসে ঢুকতে না দেওয়া, এবং তার পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে মামার বাড়ির আবদার করা যে অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ঘর থেকে মামলা সরিয়ে দিন। এই সব কিছু কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকছে, কিন্তু সেগুলোর আফটার এফেক্টে আজকে যেখানে গিয়ে পৌঁছালো, ডিভিশন বেঞ্চ বনাম সিঙ্গেল বেঞ্চ, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ভার্সেস জাস্টিস সৌমেন সেন, দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড। এবং কলকাতা হাইকোর্টের 4 দেয়ালের মধ্যে, জাজেস কর্নারের মধ্যে ঘুরতে থাকা কিছু অপ্রীতিকর সত্য, তা কিন্তু আজকে অর্ডারের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে কার্যত চোখের সামনে ভেসে উঠল পুরো এই চিত্রটা, যা আসলে আমাদের এই গণতন্ত্রের পরিকাঠামো, আদালত, বিচার ব্যবস্থা এই সবকেই ক্ষতিগ্রস্ত করবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন।